স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। ইনজুরিতে পিএসএল শেষ ইমনের, অনিশ্চিত আসন্ন সিরিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দলের একাংশ পূর্ণ শক্তির দল না হলেও সতর্ক থাকতে হবে টাইগারদের, মন্তব্য নান্নুর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ীদের ওপরই আস্থা সুমনের, আছেন মোস্তাফিজ রানারাও। সাকিব ও মুশফিককে ওয়ানডে দলে চেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এ নিয়ে সাবেক বিসিবি সভাপতি বুলবুলের সম্মতিও পেয়েছিলেন তিনি। তবে একদিকে সাকিবের নামে মামলা, অন্যদিকে মুশফিক অবসরের। সেক্ষেত্রে নির্বাচক প্যানেলের জন্য মোটেও সহজ নয় এটি। কিন্তু নতুন বিসিবি কমিটি কি পূরণ করবে মিরাজের আবদার? বাংলাদেশে সিরিজ খেলতে বিসিবিকে বাংলাদেশ ক্রিকেটে দিয়েছে বিসিসিআই। জানালেন নাজমুল আবেদিন ফাহিম জাতীয় দলের সিরিজে অধিনায়ক মেহেদী সাকিবকে হাসান পাওয়ার মিরাজ প্রত্যাশা। স্পষ্টভাবেই জানিয়েছেন তিনি ওয়ানডে দলে ফিরে দেখতে চান 2 অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে। বিশেষ করে 2027 বিশ্বকাপে এই দুজনকে চান তিনি। তার বিশ্বাস এই 2 সিনিয়র ক্রিকেটারের উপস্থিতি দলকে আরো শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করে তুলবে। মিরাজ বিভিন্ন সময় ব্যাখ্যা করেছেন কেন তিনি সাকিবকে দলে চান। তার মতে সাকিব এখনো বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন এবং অন্তত আরো 2 বছর সীমিত ওভারের ক্রিকেটে খেলার সামর্থ্য রাখেন। অধিনায়কের ভাষায় তিনি সাকিবকে শুধু 1-2 ম্যাচের জন্য নয়, বরং বিশ্বকাপ পর্যন্ত দলে রাখতে চান। কারণ এমন একজন ম্যাচ উইনার দলে থাকলে পারফরমেন্সের পাশাপাশি আত্মবিশ্বাসও বেড়ে যায়। এই বিষয়টি তিনি ইতিমধ্যে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের কাছেও তুলে ধরেছিলেন বলে জানা গেছে। তবে সাকিবের ক্ষেত্রে একটি বড় বাধা রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তার দেশে ফেরা অনিশ্চিত, যা জাতীয় দলে প্রত্যাবর্তনের পথকেও জটিল করে তুলেছে। এই বাস্তবতা মিরাজও স্বীকার করেছেন। অন্যদিকে মুশফিকুর রহিমের ক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই ভিন্ন। যদিও তিনি টি-20 ও ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, তবুও টেস্ট ক্রিকেট চালিয়ে যাচ্ছেন এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও আছেন। ফলে টিম ম্যানেজমেন্ট চাইলে তাকে আবার ওয়ানডে দলে ফেরানো সম্ভব। মিরাজ মনে করেন মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে তরুণদের জন্য তা বড় সহায়তা হবে। তার অভিজ্ঞতা, ফিটনেস এবং নেতৃত্ব গুণ দলকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তবে এই প্রস্তাব এখনো আনুষ্ঠানিক পর্যায়ে যায়নি। সাবেক বিসিবি সভাপতি মিরাজকে সম্মতি দিয়েছিলেন বলে তার ভাষ্য। কোচিং স্টাফ বা নির্বাচক প্যানেলের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। সব পক্ষের সম্মতি মিললে তবে বিষয়টি এগোবে এবং প্রয়োজনে মুশফিকের সঙ্গেও কথা বলা হবে। এখন দেখার বিষয় সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ বোর্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই পরিকল্পনা কতটা সম্মতি দেন। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বুধবার থেকে মিরপুরে প্র্যাকটিস শুরু করবে নিউজিল্যান্ড। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত ইনডোর এবং আউটার মাঠে প্র্যাকটিস করবে সফরকারীরা। এরপর 2টা থেকে 5টা পর্যন্ত একাডেমি মাঠে প্র্যাকটিস করবে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে এই সিরিজেও বড় চ্যালেঞ্জ টাইগারদের সামনে। ওপেনিংয়ে জায়গা করে নিতে পারবেন কি সৌম্য সরকার, সেই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে বেশ আগে থেকেই স্কিল ট্রেনিং শুরু করে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে টাইগারদের সামনে মিশন এখন কিউইরা। নিউজিল্যান্ড স্কোয়াডে অনভিজ্ঞতার পাল্লাটা ভারী থাকলেও ঘরের মাঠে ঝুঁকি না নিতে আগের স্কোয়াডই বহাল রেখেছে বাংলাদেশের নির্বাচক প্যানেল। বুধবার থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বাংলাদেশ মিশন শুরু। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মিরপুরে ইনডোর ও আউটার মাঠে অনুশীলন করবে সফরকারীরা। এরপর দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত একাডেমি মাঠে ঘাম ঝরাবে টাইগাররা। আগের সিরিজে বেঞ্চে কাটানো সৌম্য সরকার সুযোগ পেতে পারেন এই সিরিজের একাদশে। উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটানোর পর সবশেষ পাকিস্তানের বিপক্ষে একাদশেই সুযোগ হয়নি এই বাহাতি ব্যাটারের। তবে গেল সিরিজে সাইফ হাসানের ছন্দহীন পারফরমেন্স কিছুটা চিন্তার ভাঁজ কপালে ফেলতে পারে নির্বাচকদের। যদিও প্রস্তুতি ম্যাচে সাইফের দুর্দান্ত সেঞ্চুরি বার্তা দিয়েছে ভালো কিছুর। ওপেনিং স্লটে আরেক নিয়মিত মুখ তানজিদ তামিম পিএসএল জুড়ে অভিষেকের অপেক্ষার পর প্রস্তুতি ম্যাচে ফিরেছেন 1 অঙ্কে। সব মিলে কোন 2 ওপেনার প্রথম ম্যাচের একাদশে জায়গা করে নেবেন সেটাই দেখার অপেক্ষা। এই সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলে রেটিং পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিংয়ে 9ই থাকবে বাংলাদেশ। এমনকি 3-0-তে সিরিজ হারলেও অবনমন হবে না টাইগারদের। তবে সিরিজ জিতলে বা হোয়াইট ওয়াশ করতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলা প্রায় নিশ্চিত করতে পারে টিম টাইগার্স। অর্থাৎ পাকিস্তান সিরিজ থেকে কোনো পরিবর্তন আমরা দেখতে পাই নাই, যেটাকে ব্যক্তিগতভাবে আমি মনে করছি যে একটা পজিটিভ উদ্যোগের জায়গা। কারণটা হচ্ছে
এর আগের সিরিজে এরকম 4 জন ক্রিকেটার ছিলেন যে 4 জন ক্রিকেটার কোনো ম্যাচে খেলার সুযোগ পান নাই। সো আলটিমেটলি দে গট চান্স ইন দ্য ন্যাশনাল সাইড, বাট উইদাউট প্লেয়িং, উইদাউট ডুইং এনিথিং, দে উইল বি ড্রপড। এই বিষয়টা বা এই কালচারটা থেকে বেরিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন, ডেফিনেটলি তার সাম্প্রতিক সময় ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে যখন নেওয়া হয়েছে, হিজ পারফরমেন্স ওয়াজ নট আপ টু দ্য মার্ক, সেটা আমরা সবাই জানি। বাট ডেফিনেটলি কোনো একটা কারণে হয়তো বা আগের সিলেকশন প্যানেল তাকে দলে নিয়েছিলেন, তার মধ্যে এমন কোনো কোয়ালিটি আছে যে কোয়ালিটিটা হতে পারে এরকম যে উইলিংনেস টু ইমপ্রুভ হিমসেলফ, তিনি হয়তো বা প্র্যাকটিসে ইমপ্রুভ করতে পেরেছেন, যে কারণে তাকে নেওয়া হয়েছিল। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে তিনি তো কোনো ম্যাচ খেলেন নাই, এখন হঠাৎ করে আপনি তাকে নিয়েছেন, আবার হঠাৎ করেই তাকে আপনি বাদ দিবেন, এই কালচারটা থেকে বেরিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় বর্তমান সিলেকশন প্যানেল এক্স্যাক্ট কাজটাই করেছে, যে রেখেছে তাদেরকে দলে। যদি এরকম কোনো ঘটনা ঘটে যে ঠিক আছে বাংলাদেশ 2টা ম্যাচ জিতে গেল, পরপর 2টা ম্যাচ জিতে যাওয়ার পর 3 নম্বর ম্যাচে সেই সুযোগটা থাকছে যে নাও ইউ ক্যান এক্সপেরিমেন্ট, ইউ ক্যান সি ইউর ব্যাকআপ বেঞ্চ, ইউ ক্যান সি ইউর রিজার্ভ বেঞ্চ, ওই সময়টাতে যাতে এই প্লেয়ারদেরকে দেখতে পারে। আদারওয়াইজ অনেকে হয়তো বা বলতে চাইবেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডের টিমটা ডেফিনেটলি আমরা বলতে পারবো না যে বেস্ট শেপড নিউজিল্যান্ড টিম ফর ওডিআইস, বাট যে টিমটাই আসছে এই টিমের 5 জন ক্রিকেটার এর আগে ইন্ডিয়া ট্যুর করে গেছেন, 4 জন ক্রিকেটার এর আগে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেছেন। সো সাবকন্টিনেন্টে নিউজিল্যান্ড কিন্তু মোটামুটি এই শেপের টিম নিয়েই খেলতে আসে, এবং তারা যে কাজটা করার চেষ্টা করে যে ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট কাইন্ড অফ টিম বিল্ড করার চেষ্টা করে। হ্যাঁ, বড় টুর্নামেন্টে বা বড় আসরের জন্য তারা তাদের একটা টিম বেসিক কম্বিনেশন রাখে, কিন্তু ওই বেসিক কম্বিনেশনে যাতে 2-1 জন প্লেয়ার ইনক্লুড হতে পারে সেই কারণে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে কিন্তু তারা বিভিন্ন প্লেয়ারদেরকে সুযোগ দেয় কন্ডিশন বিবেচনা করে বা কন্ডিশনের উপর বেস করে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো কিন্তু আমাদের ফলো করার ব্যাপার আছে, বিশেষ করে অ্যাওয়ে ট্যুরগুলোতে। কিন্তু আমি এই পার্টিকুলার সিরিজটা নিয়ে যদি কথা বলতে চাই, যে ডেফিনেটলি বাংলাদেশ টিমের মধ্যে দে হ্যাভ ভেরি হেলদি কম্পিটিশন আপ ফ্রন্ট। বিশেষ করে আপনি যদি ওপেনিং কম্বিনেশন চিন্তা করেন, লট অফ পিপল থিঙ্ক যে সৌম্য সরকার ডিজার্ভস টু বি দেয়ার ইন দ্য বেস্ট 11। আই অলসো বিলিভ যে সৌম্য সরকার বেস্ট 11-এ থাকার ডিজার্ভ করেন। বাট আপনি একটু চিন্তা করে দেখেন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটাকে যদি বাংলাদেশ টিম বিবেচনা করে থাকে, সো সৌম্য সরকারকে যিনি রিপ্লেস করেছেন তানজিদ হাসান তামিম, হি অলসো স্কোর্ড আ সেঞ্চুরি। দ্যাট মিনস এটা আমাদের ক্রিকেটের জন্য একটা পজিটিভ সাইন। ডেফিনেটলি সৌম্য সরকার তিনিও ফর্মে ছিলেন, তিনিও ভালো করেছেন, বাট তাকে যিনি রিপ্লেস করেছেন সেটা টিম কম্বিনেশনের কারণে হোক কিংবা ওই মুহূর্তে কারেন্ট শেপ বা কারেন্ট ব্যাটিং ফর্ম অনুযায়ী হোক, যাই হোক, তানজিদ তামিম কিন্তু ডেলিভার করেছেন। হি স্কোর্ড আ সেঞ্চুরি, হি হ্যাজ স্কোর্ড আ ম্যাসিভ সেঞ্চুরি। এবং এটাই আমাদের দেশের ক্রিকেটে একটা অনেক বড় পজিটিভিটির জায়গা, যে একটা পার্টিকুলার পজিশনে ইউ হ্যাভ ভেরিয়াস কম্পিটিশনস। হ্যাঁ, সাইফ হাসান হি ইজ নট এবল টু পারফর্ম ওয়েল ইন দ্য ওডিআইস। টি20 ক্রিকেটে যেভাবে পারফর্ম করেছেন লাস্ট ওডিআই সিরিজটাতে সেভাবে পারফর্ম করেন নাই। বাট মাইন্ড ইট, এই ওয়ানডে সিরিজের আগে লাস্ট যে ম্যাচটা খেলেছিলেন সেখানেও কিন্তু 70-এর উপর রান করেছিলেন এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, এবং সৌম্য সরকার অ্যান্ড সাইফ হাসান দে বিল্ড দ্য পার্টনারশিপ। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রত্যেকে